তোমার মৃত্যু থেকে ওই শিশুটি বেঁচে যায় অনেক বেশি। তুমি এখন সোজা তোমার ঘরে চলে যাবে, গিয়ে বিছানায় শুয়ে পড়বে এবং আমি যেভাবে তোমাকে বললাম সেই মতো কাজ করবে। হ্যাঁ, ওই তিনজন প্রহরী যাতে কোনো কথা বলতে না পারে বাইরে, তার ব্যবস্থা আমি করব। তুমি কোথায় যাচ্ছ? তুমি খুব ভালো করে জানো যে আমি কোথায় যাচ্ছি। একই ধরনের খেলা আনতে বলে তুমি কি বুঝতে পারছো? এই তিনজন প্রহরী ছাড়া আরেকটি প্রাণী যদি তোমার চেষ্টা করে জানতে পারে তাহলে তোমাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। এখন আমি তোমাকে বাঁচাতে পারি, এখনো সেই সুযোগ আছে, কিন্তু তোমাকে চুপচাপ থাকতে হবে আর এই পাগলামি ছাড়তে হবে। আর 5 মিনিট পরে হয়তো খুব দেরি হয়ে যাবে, তুমি বুঝতে পারছো? আমাকে যেতেই হবে, আমার ভাইকে সমাধিস্থ করতেই হবে। ওরা ওর উপর থেকে মাটি সরিয়ে নিচ্ছে। এতে ভালোটা কি হবে? পড়েনি কেসের ওখানে অন্য প্রহরীরা রয়েছে, তুমি যদি আবার তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করো, আবার তা সরিয়ে ফেলা হবে। আমি জানি, আমি এ সব জানি, কিন্তু একজন মানুষ যা করতে পারে উচিত। আন্তিগুণের দেশে সবাই আমার আদেশ মানে না, তবে মুখ বুঝে থাকে। তুমি কি তাদের আমার বিরুদ্ধে মুখ খোলাতে চাও? তাদের কাজ তারা বুঝবে। তাদের জন্য নয়, পড়েনি কেসের জন্য নয়, তার এসব কার জন্য? কারোর জন্য নয়, আমার নিজের জন্য। মরার ইচ্ছে তোমার প্রবল, এই ফাঁদে পড়া বদ্ধ জন্তুর মতো তোমাকে দেখাচ্ছে। হ্যাঁ, আমার জন্য তোমাকে দুঃখ বোধ করতে হবে না প্রিয়ন। তুমিও আমার মতোই নিজের কাজ করো, কিন্তু তুমি যদি মানুষ হয়ে থাকো কাজটা তাড়াতাড়ি করো। আমি সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। তোমার উপর কোনো অত্যাচার হয়নি বোধহয়? তা কেন তুমি করবে? ও, আমি দয়া ভিক্ষা করছি তাই দেখবে। তুমি যা বলবে। কোথায় নিয়ে যাবে শয়তানি? আমার লাগছে। ছাড়বো না। কথা বলাই আবার উচিত হয়নি, গোড়া থেকে এসব আবার উচিত ছিল। শোনো শোনো আন্তিগণে, আমি তোমার মামা হতে পারি, কিন্তু বিশেষ স্নেহশীল নয় আমাদের পরিবার। স্নেহশীল না? তুমি মজাটা কোথায় পাচ্ছ? কোন জায়গায়? সর্বশক্তিমান রাজার মুখে তুমি থুতু দেওয়ার ক্ষমতা আছে সেটা তুমি প্রমাণ করতে চাও? যে রাজা হত্যায় পিছপা নয়, তোমার মতো অসংখ্য মানুষকে যে রাজা হত্যা করেছে, কিন্তু যে রাজার এখনো এতটুকু কোমলতা আছে যে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চায়, তুমি তার মুখে থুতু ছেটাতে চাও, তোমার ক্ষমতা প্রমাণ করতে চাও। এখন আমার হাত তুমি ভয়ঙ্কর জোরে মোচড়াচ্ছ, কিন্তু এখন আর আমার লাগছে না। তাও আমি তোমাকে বাঁচাবো। ঈশ্বর জানেন অসংখ্য কাজ করে রয়েছে আমার, তোমার মতো একটা কীটের জন্য নষ্ট করবার মতো সময় হয় না। হায় ঈশ্বর, এটা যদি শুধু আমার ব্যাপার হতো তাহলে অনেক আগেই, শুধুমাত্র জনস্বাস্থ্যের কথা ভেবে তোমার ভাইকে অনেক আগেই সমাধিস্থ করতাম। আমি জানি আমি যা কাজ করছি সেটা এক ধরনের পাগলামি, কিন্তু আমি যাদের শাসন করি সে নির্বোধিত লোকদের যদি বোঝাতে হয় কত ধানে কত চাল, তাহলে আরো 1 মাস ওই দুর্গন্ধ নগরে থাকা দরকার। একজন ঘৃণ্য লোক। তোমার সঙ্গে সম্পূর্ণ একমত আছে, কিন্তু আমার পেশা আমাকে ঘৃণ্য হতে বাধ্য করে। এখন এই পেশাটা আমার নেওয়া উচিত হয়েছিল কিনা সেটা নেই। তোমার প্রহরীদের সাদা চিহ্ন, কিন্তু তাও আজ আমি একজন সম্রাজ্ঞী। তাহলে একটু তুলনা করছো না কেন? বেঁচে থাকছো না কেন? তোমার ভাইয়ের মৃতদেহ ওই জানলার নিচে পড়ছে ফেবাইয়ের শান্তি শৃঙ্খলার জন্য, সেটাই কি যথেষ্ট নয়? আমার ছেলে তোমাকে ভালোবাসে, তার প্রাণটাও দাম হিসাবে যোগ করো না, যোগ করতে আমাকে বাধ্য করো না। আমি অনেক দাম দিয়েছি। দাম দিতে থাকা এরা তোমার জীবনে কোথায় শেষ হবে? ঈশ্বরের দোহাই, তুমি কি আমার কথা একটু বোঝবার চেষ্টা করবে না? আমি প্রাণপণে তোমাকে বোঝাবার চেষ্টা করছি। আমি এখানে বুঝতে আসিনি, আমি এখানে এসেছি না বলতে আর মরতে। না বলাটা খুব সহজ। মৃত্যু নিশ্চিত জেনেও না বলাটা খুব সহজ। যেখানে না বলার অর্থ মৃত্যু, সেখানেও শুধু চুপচাপ বসে থাকা আর অপেক্ষা করা। শুধুমাত্র এই একটা কাজ তোমাকে করতে হয়, এগিয়ে গিয়ে বড় করে বাঁচো না। তুচ্ছ একটা ঘটনার জন্য কেন এত বিতর্ক করছো? হ্যাঁ, তুচ্ছ। আমি তোমাকে বলছি কেন তুচ্ছ। আচ্ছা আন্তিগুণে, আন্তিগুণ, তুমি কি জানো তুমি কি জন্য প্রাণ দিচ্ছ? তুমি কি সেই নোংরা নিজ স্বার্থপর কাহিনী জানো যার সঙ্গে তুমি নিজের নামটা রক্তের স্বাক্ষরে চিরকালের জন্য যুক্ত করতে চলেছো? এথিওপ্লেস এবং ফলেনিকেসের কাহিনী, তোমার ভাইদের ঘটনা, তোমার ধারণা তুমি জানো, কিন্তু আমি বলছি তুমি জানো না। আজ এই বেলা আমার মনে হচ্ছে এই ঘটনাটা জানা তোমার অধিকার আছে। আচ্ছা তার আগে তুমি বলো,
ওদের সম্পর্কে তোমার কি ধারণা? ওরা বড় ছিল, আমি ছোট ছিলাম। ওরা যখন প্রচুর পরিমাণে মদ্যপান করে সন্ধ্যায় বাড়ি ফিরত, তখন তোমার সঙ্গে ওদের কোনোই সম্পর্ক ছিল না। কিন্তু তুমি ভাবতে ওরা কি চমৎকার। একদিন ভোরবেলা আমরা তখন সবাই ঘুম থেকে উঠেছি, দেখলাম ওরা ফিরছে। আমি চুপ করে দরজার কোণে গিয়ে লুকিয়ে পড়লাম। নিজেকে খুব ক্লান্ত দেখাচ্ছি, সন্ধ্যের পোশাকে চমৎকার লাগছে। ও আমাকে দেখতে পেয়ে বলল, আন্টিগণে, এই নে তোর জন্য ফুল এনেছি। বাবা, কে কে এ কি তুমি তুমি কেন এখানে এসছো? যাও এখান থেকে। আমার কিছু টাকা লাগবে। টাকা? কিসের টাকা? বলো, কিসের জন্য টাকা লাগবে? আমি বলছি তাই লাগবে, তোমাকে দিতে হবে। এই তো কিছুদিন আগে তুমি আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে গেছো। সেই টাকা কোনো কি করেছো? হিসেব দাও, দাও হিসেব। তো সব খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? বাবা, কিসে খরচ করেছো তার হিসেব আমি চাই। দাও, বলো। তার কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না বাবা, আমার এখন টাকা লাগবে, তুমি দেবে। কৈফিয়ত দিতে পারে না? হ্যাঁ, এই কিছুদিন আগে যে টাকা নিয়ে গেছো সেই যে তুমি জুয়ো খেলেছো, জুয়ো, সে আমি জানি না ভাবছো? যাও এখান থেকে। বাবা টাকাটা দাও বলছি। বলছি তো টাকা দিতে আমি পারবো না। বাবা টাকাটা আমার ভীষণ দরকার, বাবা টাকাটা দাও। তোমায় আমি টাকা দেবো না, দেবো না, দেবো না। তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার মুখদর্শন করতে চাই না। যাও এখান থেকে, চলে যাও। তুমি দেবে না? না। তুমি দেবে না? না। তুমি দেবে না? আমি এটাই জানাতে চাইছি যে রাজনীতির অন্ধকার ঘরে, রাজনীতির রান্নাঘরে কি ঘটনাটা ঘটেছিল সেটা তুমি জানো। আমি চাই যে নাটকের একটা বড় ভূমিকায় দাঁড়াবার জন্য তুমি মরে যাচ্ছ, সেই নাটকের সাজঘরে কি ঘটেছিল সেটা জানো। সেটাই আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি। কাল সকালে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে ইথিওপ্লেসের সত্কার সাধন করেছি। সমগ্র থেবাই শহরে ইথিওপ্লেস একটা সাধু সন্ত, একজন বিজ্ঞানের শহীদ, তার নামে শহীদ বেদি তৈরি করছে। সেই গুণবান ভ্রাতা ইথিওপ্লেস ও পলিনিকেসের মতোই দুষ্ট ও নষ্ট ছিল। সেই মহান দেশপ্রেমিক ভ্রাতাও থেবাইকে নিলামে চড়িয়েছিল এবং যে তাকে বেশি টাকা দেবে তার হাতে এই থেবাইকে তুলে দিয়েছিল। মজার ব্যাপার তাই না? পলিনিকেস রোদে জলে পড়ছে আর ইথিওপ্লেস পেয়েছে বীরের সম্মান, তার নামে শ্বেত পাথরের মন্দির তৈরি হচ্ছে। কিন্তু আমার কাছে নিশ্চিত প্রমাণ আছে, পলিনিকেস যা যা করেছে তার সব রকম করা ষড়যন্ত্রে ইথিওপ্লেসের ছিল। একজোড়া অসৎ অশ্লীল লোক দুজনেই থেবাইকে বেঁচে ফেলতে চেয়েছে, দুজনেই দুজনকে বেঁচে ফেলতে চেয়েছে। হ্যাঁ, দুজনেই দুজনের তরবারিতে বিদ্ধ, দুজনেই থেতলে পিষে দুতাল মাংস। সেই দুটো মাংস পিণ্ডের মধ্যে যেটা একটু ভালো ছিল সেটাকে আমি রাষ্ট্র